আজ সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায় সকাল 10:30টায় ডিএ মামলার রায় সুপ্রিম কোর্টের 11 নম্বর এজলাসে রায় দেবে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চ। আজ নজর দেশের শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায় সকাল 10:30টায় ডিএ মামলার রায় সুপ্রিম কোর্টের 11 নম্বর এজলাসে রায় দেবে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চ। মৈত্রী রয়েছে আমার সঙ্গে সরাসরি। মৈত্রী, 2022-এর 28শে নভেম্বর প্রথম ডিএ মামলার শুনানি হয় আর 2025-এর সেপ্টেম্বরে শেষ হয় শুনানি। সেই দিন রায়দান স্থগিত রাখা হয়। আজ মামলার রায়। একেবারেই দেখো, দীর্ঘ শুনানি চলেছে এই মামলার, এবং একেবারে যদি শুরু থেকে দেখা যায় তাহলে স্যাট থেকে শুরু হওয়া সেই মামলা কলকাতা হাইকোর্ট এবং তারপরে সর্বোচ্চ আদালতে এসে পৌঁছায়। এবং সর্বোচ্চ আদালতে 2025 সালেই যদিও 25% ডিএ দেওয়ার কথা বলা হয়েছিল এবং তার জন্য 6 সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্য সরকার তারা আবেদন করেছিল যে পরে যদি ডিএ নাকচ করা হয় তাহলে সেক্ষেত্রে এই টাকা আদায় করা মুশকিল হয়ে যাবে। সার্বিকভাবে যদি শুনানি কিভাবে হয়েছে, একদিকে যখন ডিএ কর্মীদের অধিকার এবং কেন্দ্রীয় হারে ডিএ পাওয়াটাকে কর্মীদের অধিকারের মধ্যে পড়ে, সেই বিষয়টি যখন যারা কর্মীরা রয়েছেন রাজ্য সরকারি কর্মী তাদের তরফ থেকে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে, অন্যদিকে তখনই রাজ্যের তরফ থেকে যে আর্গুমেন্টগুলো রাখা হয়েছিল সর্বোচ্চ আদালতের সামনে, তার মধ্যে প্রাথমিক হলো যে ডিএ কোনো অধিকারের মধ্যে পড়ে না, সেটা ডিয়ারনেস অ্যালাউন্সের মধ্যে পড়ে এবং কেন্দ্র এবং রাজ্যের যেহেতু প্রাইস স্কেল আলাদা এবং তারা আলাদা আলাদা স্কেল ফলো করে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রের হারে ডিএ দেওয়ার কোনো প্রশ্নই নেই। এবং তারা বারবার করে এটা বলেছিলেন যে পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্য রয়েছে যারা কেন্দ্রের হারে ডিএ দেয় না, ফলে বাংলায় যদি এই কেন্দ্রের হারে ডিএ দেওয়ার রায় দেওয়া হয় বাংলার জন্য, সেটা অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে যাবে। ফলে এটার একটা বৃহত্তর ইমপ্লিকেশনস রয়েছে এবং বৃহত্তর প্রভাব থাকবে। সেই সব দিক খতিয়ে দেখার পর সেপ্টেম্বরের পর থেকে এই মামলার রায়দান স্থগিত রাখা হয়েছিল এবং আজ অবশেষে বৃহস্পতিবার এই মামলার রায়দান করতে চলেছেন বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পিকে মিশ্রার বেঞ্চ। ফলে এখন দেখার যে বৃহস্পতিতে লক্ষ্মী লাভ হয় কিনা রাজ্য সরকারি কর্মচারীদের। একেবারে আজ তৃতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট। 26-এর ভোটের আগে অন্তর্বর্তী বাজেট রাজ্যের। ভোটের আগে বাজেটে নতুন কি? চরমে কৌতূহল। 2021 বিধানসভা নির্বাচনের আগে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছিল কাকতালীয়ভাবে 5ই ফেব্রুয়ারি। এবার অর্থাৎ 2026-এও 5ই ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট, আর 2021-এও 5ই ফেব্রুয়ারি বাজেট পেশ হয়েছিল। আবির রয়েছে আমার সঙ্গে। কি কি চমক থাকছে আবির? দেখো, সপ্তদশ বিধানসভার অধিবেশনের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং আজকেই বাজেট পেশ হতে চলেছে। এবং এবারে বাজেট পেশের আগে রাজ্যপালের ভাষণ রয়েছে দুপুর 12:30 নাগাদ। রাজ্যপাল তিনি বিধানসভার অভ্যন্তরে তিনি তার বক্তব্য তিনি পেশ করবেন এবং 2:30-এর সময় বাজেট পেশ। 2021-এ একটা চমক ছিল বাজেটের দিনে, তার কারণ সেদিনকে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ না করে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়। তো 2026-এর আজকে বাজেট পেশের দিন। তুমি কিছুক্ষণ আগে উল্লেখ করেছো যে 2021 এবং 2026-এর দুটোই কাকতালীয়ভাবে 5ই ফেব্রুয়ারি বাজেট পেশ হতে চলেছে। ফলে রাজ্যের তরফ থেকে কোনো চমক দেওয়া হয় কিনা সেদিকে নজর। গত কয়েক বছর ধরে অন্তত 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যের তরফ থেকে বারবার ধরে অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে, এবং রাজ্যের বক্তব্য হচ্ছে যে বিভিন্ন খাতে রাজ্য সরকারের কেন্দ্রের কাছ থেকে যে প্রাপ্য অর্থ রয়েছে তা এখনো পর্যন্ত তাদের দেওয়া হচ্ছে না। তা সত্ত্বেও রাজ্য সরকারের তরফ থেকে 100 দিনের কাজের বকেয়া মেটানো হয়েছে, গ্রামীণ রাস্তার কাজ করা হয়েছে, আবাসের টাকা দেওয়া হয়েছে, এবং এর সঙ্গে যেটা উল্লেখযোগ্যভাবে তারা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে বিভিন্ন যে সামাজিক প্রকল্পগুলি রয়েছে সেই সামাজিক প্রকল্পগুলিতেও বরাদ্দকৃত অর্থের পরিমাণ তারা বাড়িয়েছেন। আজকের বাজেটের ক্ষেত্রে যে দুটো বিষয়ের প্রতি সর্বাধিক নজর, একটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক প্রকল্প। 2021-এর বাজেটে যা ঘোষিত ছিল 2021-এর সেপ্টেম্বর মাস থেকেই তার দিতে শুরু করা হয় এবং লোকসভা নির্বাচনের আগে সেই অঙ্কের পরিমাণ অনেকটা বৃদ্ধিও করে দেওয়া হয়। এবার বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কী চমক থাকবে তাতে প্রত্যেকের নজর।
দ্বিতীয়ত হচ্ছে আশা কর্মীদের একটা আন্দোলন কিছুদিন আগেই দেখা হয়েছে এবং তুমি জানো যে কিছুদিন আগে রাজ্যের একেবারে সর্বোচ্চ স্তর থেকে একটা গুরুত্বপূর্ণ কথা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে সবুর করুন, ফলে আজকে আশা কর্মীদের জন্য কোনো ভাতা বৃদ্ধির কোনো বিষয় থাকে কিনা সেটি দেখার। এবং তৃতীয়ত অবশ্যই আজকে কিছুক্ষণ বাদে অবশ্য ডিএ মামলার রায় রয়েছে এবং একাধিক সময় ধরে মামলার শুনানিও চলেছে। ডিএ নিয়ে বহু সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি রয়েছে। প্রথাগতভাবে আগের বাজেটগুলোতেও ডিএর বিষয় ঘোষণা করা হয়েছিল, ফলে আজকের ক্ষেত্রে সেই সংক্রান্ত কোনো বিষয় উল্লেখিত থাকে কিনা দেখার। এর পাশাপাশি এই যে মহিলাদের সংস্থান, আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি করা এবং নতুন কোনো প্রকল্প নিয়ে এসে রাজ্যের মন জয় করার প্রচেষ্টার বিষয়ও এই বাজেটের মধ্যে উল্লেখিত থাকতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। এখন দুপুর 12টার সময় একটু পরেই রাজ্যপাল উপস্থিত হবেন, 12:30 তার বক্তব্য থাকবে। তারপরে রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে যেখানে বাজেট পাশ করাতে হয় এবং তারপরে 2:30টার সময় বাজেট পেশ। নজর রাখবো পরের খবরে। হাতিয়ার এসআইআর, রাজধানীর রাজপথ থেকে কমিশনের অফিস হয়ে শীর্ষ আদালতে। দিল্লিতে ত্রিমুখী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এটা খুব স্যাড। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। And if they challenge like this, then they do not know we are danger than anybody else because we born and brought up from the struggle. हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। Why after 24 years? What was the hurry to do it? What it takes 2 years? Only within 3 months. Bengal is targeted, sir. Sir, you tell me why not Assam? Sir, why not Assam? হাতিয়ার এসআইআর, রাজধানীতে গিয়ে ত্রিমুখী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো রাজধানীর রাজপথে, কখনো নির্বাচন কমিশনের অফিসে, কখনো আবার সুপ্রিম কোর্টে সওয়াল। 2011 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল। বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। 15 বছর পর গত সোমবার ফের বিরোধী নেত্রীর মেজাজে দেখা গিয়েছে তাকে, তবে অন্য মাটিতে, বাংলায় নয়, দিল্লিতে। I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet. When you came in Delhi, you give us a black carpet. We'll show you the black result. Please restrain yourself from the atrocities, from the torture of the Bengal people. And if they challenge like this, then they do not know we are danger than anybody else because we born and brought up from the struggle. কখনো রাজধানীর পথে রণংদেহী, কখনো আবার মুখ্য নির্বাচন কমিশনারের মুখোমুখি। हम उसको बॉयकॉट करके चलाया, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. ये लोग कभी ऐसा कोई पार्टी के लिए पैलोट नहीं बना है, कोई तोता पाखी नहीं बनाए। हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है, हम सब इकट्ठा होकर ही काम करते हैं। এরপর বুধবার একেবারে সুপ্রিম কোর্টে সওয়াল। With my humble regards, I convey my great regards, and I will just tell save democracy. Please protect the people's rights. সুপ্রিম কোর্টে করা মামলায় একাধিক আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের দেওয়া নথি গ্রহণ করতে হবে, নামের অমিল অথবা পদবিতে বানান ভুল থাকার যুক্তিতে দেওয়া নোটিশ প্রত্যাহার করতে হবে, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের ক্ষেত্রে আধার কার্ডকে মান্যতা দিতে হবে, পশ্চিমবঙ্গ থেকে প্রত্যাহার করতে হবে মাইক্রো অবজারভারদের, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট এবং আনম্যাপড ভোটারদের তালিকা অনলাইনে আপলোড করতে হবে সিইও এবং ডিইওদের ওয়েবসাইটে, নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া বন্ধ করতে হবে, কমিশনকে সরকারিভাবে বার্তা দিতে হবে, 2025 সালের ভোটার তালিকা মেনেই 2026-এর বিধানসভা ভোট করতে হবে। ERO has no power now. They have superseded all the power from DO, ERO, BLRO. Only they have appointed 8,300 micro observer. Micro observer is the final authority. Election Commission, WhatsApp Commission.
পর্যবেক্ষকদের মতে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করে মমতা একাধিক বার্তা দেওয়ার চেষ্টা করলেন। মমতা বোঝানোর চেষ্টা করলেন রাজনৈতিকভাবে লড়াই তো করবেনই, এসআইআর ইস্যুতে রাজ্যের জন্য আইনি লড়াইয়েও তিনি 1 ইঞ্চি জমি ছাড়বেন না। কোনো রাজনৈতিক নেতাকে গ্রাসরুট থেকে শুরু করে অ্যাপেক্স কোর্ট পর্যন্ত এসে লড়াই করা মানুষের হয়ে আমি অন্তত দেখিনি। হ্যাঁ, আমরা খুবই আনন্দিত। মানুষ একটা আশ্রয় চায়, আর যিনি আশ্রয়দাতা হন তাকে মানুষ আঁকড়ে থাকে। মমতা ব্যানার্জি সেই মানুষ যাকে বাংলার মানুষ আঁকড়ে রেখেছে, এই কারণেই আঁকড়ে রেখেছে। ভারতের ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। এদিন সারা দেশের নজর কেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার এসআইআর ইস্যুকে জাতীয় রাজনীতিতে তুলে ধরেছেন, যাতে কমিশনের উপর আরো চাপ বাড়ানো যায়। Bengal is targeted, sir. Save democracy. নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টে ইতিহাস, দেশের শীর্ষ আদালতে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম সুপ্রিম কোর্টে সওয়াল করলেন কোনো মুখ্যমন্ত্রী। তবে এর আগে অন্য আদালতে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। I will just tell, save democracy. সুপ্রিম কোর্টে নজিরবিহীন দৃশ্য। ভারতের ইতিহাসে এই প্রথম কোন মুখ্যমন্ত্রী সওয়াল করলেন সুপ্রিম কোর্টে। May I explain you, sir? Because in my view, Because I belongs to that state. I am very grateful, sir, because of your kindness. My humble regards to my Honorable Chief Justice, Mr. Babchi and Mr. Panchaliji also. Thank you very much. And my humble regards to Mr. Dwivedi and others, my opponent lawyers also. পশ্চিমবঙ্গে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ছিল সেই মামলার শুনানি। মমতা পিটিশনার ইন পার্সন, অর্থাৎ নিজের মামলায় নিজেই সওয়াল করলেন। SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Yes, sir, they have done it, sir. There are some daughters who married and shifted the in-laws house. They are now also just unilaterally deleted. It is just because they shifted their houses. আমার কাছে রাজনৈতিক কর্মী হিসেবে এবং আইনজীবী হিসেবে একটা ঐতিহাসিক দিন, যে আমার জানা নেই যে অন্য কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কখনো নিজে আদালতের সামনে দাঁড়িয়ে মানুষের জন্য হয়ে সওয়াল করেছেন। তিনি নিজে মামলা দাখিল করেছেন, তার মামলা তিনি নিজে সওয়াল করেছেন, কোর্ট তাকে শুনেছেন। সারা বাংলার মানুষের কাছে ঐতিহাসিক দিন। এইভাবে লড়াই কেউ করেনি আজ অব্দি। কোনো রাজনৈতিক নেতাকে গ্রাসরুট থেকে শুরু করে অ্যাপেক্স কোর্ট পর্যন্ত এসে লড়াই করা মানুষের হয়ে আমি অন্তত দেখিনি। মামলাকারী মমতা, সওয়ালও করলেন মমতা, এই প্রথম সুপ্রিম কোর্টে। এর আগে অবশ্য তিনি অন্য আদালতে আইনি লড়াই লড়েছেন। 1993 সালের 21শে জুলাই 40 জন যুব কংগ্রেস কর্মীকে মিথ্যে মামলায় গ্রেপ্তারের অভিযোগ ওঠে। এই মামলায় ব্যাংশাল আদালতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় 1996 সালে 9 জুলাই। মামলাটার যখন যাচ্ছি আমি প্রস্তুতি নিয়ে মামলাটা করতে, তখন হঠাৎ আমাদের সেই প্রিয় দিদি কোর্টে হাজির, এবং তিনি বললেন, অলোক, মামলার যা কিছু আছে তুমি আমাকে এই ধারা বা কোন কোন সেকশন আছে সেই সেকশন ওয়াইজ কতজন আসামি আছে স্টেপসগুলো তুমি নাও এবং তুমি আমাকে সমস্ত ডিটেলসটা বলো। উনি যখন কোর্টে গিয়ে অ্যাপিয়ার করলেন, মনে হচ্ছে একজন সুদক্ষ আইনজীবী হিসেবে প্রত্যেকটা ধারার এলাবোরেটলি উনি ডেসক্রাইব করলেন কোর্টের কাছে। 1994 সাল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে পুলিশের গুলিতে মারা যান পার্থ সিংহ রায় নামে এক যুবক। এই মামলায় বালুরঘাট আদালতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 30 বছর হবে মমতা ম্যাডাম আর কি বালুরঘাটে আসেন, সাংসদ ছিলেন, লয়ারও ছিলেন, ওনার বার কাউন্সিলের মেম্বারও ছিলেন, এবং আমাদের লয়ারদের সঙ্গে একটু আলাপ আলোচনা করেন জামিনের ব্যাপারে। জজ কোর্টে জামিনের আবেদন করা হবে। বার লাইব্রেরি থেকে জজ কোর্ট পর্যন্ত মিছিল করে আমরা জজ কোর্টে যাই। নীলকান্ত বাগচি বেল মুভ করেন, শ্রীমতী মমতা ব্যানার্জি, সবাই আরো অনেকে ছিলেন।
1997 সাল চুঁচুড়া জেলা আদালতে সওয়াল করেন মমতা। আর এবার একেবারে দেশের শীর্ষ আদালতে মমতা সুপ্রিম কোর্টে নিজের মামলায় নিজেই সওয়াল করলেন। তৈরি হলো ইতিহাস। I will extend safe democracy. নিউজ 18 বাংলা। 25শে জানুয়ারি বনগাঁর অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ। তারকার অভিযোগে অতি সক্রিয় পুলিশ। ধৃত 3 জনের বিরুদ্ধে এতদিন পরে যুক্ত করা হলো শ্লীলতাহানির ধারা। পুলিশ হেফাজতে চাইলেও ফের ধৃতদের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। 25শে জানুয়ারি গত রবিবার বনগাঁ নয়া গোপালগঞ্জ যুবক সংঘের বাৎসরিক অনুষ্ঠান ছিল। সেখানেই মঞ্চে মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ। আপনারা মিমি চক্রবর্তীকে দেখলেন, অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, আয়োজক তনয় দাস, তাঁর ছেলে এবং এক প্রতিবেশীকে বৃহস্পতিবার বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয়। জেল হেফাজত শেষ হওয়ার পরে মঙ্গলবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতদের বিরুদ্ধে শ্লীলতাহানির ধারা যুক্ত করার আবেদন জানায় পুলিশ। পুলিশের আবেদন মঞ্জুর করে আদালত। পুলিশ ধৃতদের তাদের হেফাজতে চায়, কিন্তু আদালত সেই আবেদন মানেনি। ফের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। ধৃত 3 জনের 7ই ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজত। 7 তারিখ পর্যন্ত জেল কাস্টডি নির্দেশ রয়েছে এবং পুলিশ ইনভেস্টিগেশন করে আরও দেখতে চাইছে যে যেহেতু এরকম একটা ঘটনা রাত্রিবেলায় যদি কোনো একটা শ্লীলতাহানির মতো ঘটনা ঘটে, এটা খুবই সেন্সিটিভ ব্যাপার এবং জনমানুষের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ ইনভেস্টিগেশন করছে এবং কোর্টকে ডে টু ডেট রিপোর্টিংটা করছে এবং 7 তারিখে ফার্দার হিয়ারিং হবে এবং 6 তারিখে এক্স এমপির স্টেটমেন্ট রেকর্ড করা হবে। অনেকেরই প্রশ্ন, অনুষ্ঠানটি তো হয়েছিল 25শে জানুয়ারি, তাহলে এতদিন পরে শ্লীলতাহানির ধারা কেন? উদ্যোক্তাদের দাবি, 25শে জানুয়ারি মিমির অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল রাত 10:30টায়। তিনি মঞ্চে ওঠেন রাত 11:15টায়। উদ্যোক্তাদের দাবি, অনুষ্ঠানের জন্য পুলিশ অনুমতি দিয়েছিল রাত 12টা পর্যন্ত। সেই মতো রাত 12টায় মিমিকে মঞ্চ ছাড়তে বলা হয়। কম সময় মঞ্চে থাকলেও মিমিকে প্রাপ্য টাকাই দেওয়া হয় বলেও দাবি। মিমি চক্রবর্তীকে আমরা অনেক বিশ্বাসের সাথে এবং ভালোবেসে একজন ভালো অভিনেত্রী এবং একজন ভালো মানুষ হিসাবে আমরা এখানে উপস্থিত করেছিলাম। আমার কাছে মনে হচ্ছে আমরা ভুল কাজ করেছি ওনাকে নিয়ে এসে, কারণ আমার যখন কোনো বিষয় অন্যায় ছিল না, আমি তো তার কাছে কোনোভাবে নত হতে পারি না। সে সেলিব্রিটি হতে পারে, তাকে তো আমরা এমনি আনিনি। মিমি অভিযোগ করেন তাকে অপমান করা হয়েছে এবং হেনস্থা করা হয়েছে। এই মর্মে তিনি বনগাঁ থানায় অভিযোগ করেন। আমি ভয় পাই না। আমি একটা কথা বলেছিলাম, এই শেষ যদি আমি দেখতে চেয়েছিলাম, আর এটা শুধু তার শুরু। মিমি চক্রবর্তীকে আমি বলে দিচ্ছি এইটার আমি শেষ দেখে ছাড়বো। আর এরপর যদি ও ভাষায় ওইটা ওর পাওয়ার দিয়ে ইউজ করছে, ও তাহলে পাওয়ার দিয়ে নিজের পাওয়ারটাকে ইউজ করছে। গত 29শে জানুয়ারি আয়োজক তনয় দাসকে ধরতে বনগাঁয় তার বাড়িতে যায় পুলিশ। বিনা নোটিশে তাকে থানায় যেতে বলায় প্রশ্ন তোলেন আয়োজক। স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে পুলিশ। পুলিশকে কাজে বাধা, গালিগালাজ এবং হেনস্থার অভিযোগে তনয় সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। 30শে জানুয়ারি ধৃতদের তোলা হয় বনগাঁ আদালতে। সেদিনও পুলিশ হেফাজতের নির্দেশ দেননি বিচারক। মঙ্গলবারও পুলিশ হেফাজতের আবেদন তিনি খারিজ করে দেন, নির্দেশ দেন জেল হেফাজতে। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।